ঢাকায় এসে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের 5 সদস্যের একটি প্রতিনিধি দল। মার্কিন এই প্রতিনিধি দলটি ঢাকায় এলেও এখনও ভারতে আছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। বিকেলে ঢাকায় আসবেন তিনি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দলের এটাই প্রথম ঢাকা সফর। ঢাকায় এসে ডোনাল্ড লু বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার কয়েকটি বৈঠকে অংশ নেবেন। মার্কিন প্রতিনিধিদের সফরকালে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ও পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। বিদেশি ঋণে ঝুঁকে না পড়ে নিজস্ব উৎস থেকে অর্থ যোগানে জোর দিতে হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের মাল্টিপারপাস হলে বাংলাদেশ সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত অর্থ আইন 2024-এর মাধ্যমে প্রত্যক্ষ করের ক্ষেত্রে আনিত পরিবর্তনগুলোর উপর আলোচনা সভায় তিনি এই কথা জানান। অর্থ উপদেষ্টা বলেন, সরকারের এই মুহূর্তে অর্থের প্রয়োজন, তাই সরকারি অর্থের অপচয় কমাতে হবে। একই সাথে কর কর্মকর্তাদের প্রতি অর্থ উপদেষ্টা বলেন, করদাতাদের মনে যেন ভীতি তৈরি না হয়, করদাতাদের প্রতি ন্যায় বিচার করা হবে বলেও আশ্বস্ত করেন উপদেষ্টা। আমরা চাই না তাদের কাছে ডিপেন্ডেন্ট হতে। বাইরের থেকে টাকা আনার অনেক লোক আছে, আবার সেই টাকাটা প্রজেক্টটা আনার জন্য কিন্তু বহু লোক, সেখানে যদি দেশীয় অর্থ দরকার হয় হয়তো বাইরে থেকে যে অর্থ আনতে হয় আমরা। আর করের বিষয়টা প্রত্যক্ষ কর কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। মানে আমি সবসময় বলি যে বাংলাদেশে কিন্তু অপেক্ষাকৃত রাজস্বের প্রত্যক্ষ করটা কিন্তু রিলেটিভলি কম, পরোক্ষ করটা বেশি। চলতি মাসে ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা নেই জানিয়ে আরও 2টি লঘুচাপের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে অক্টোবর ও নভেম্বর মাসে একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। সকালে আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ বজলুর রশিদ স্বাক্ষরিত আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এই স্থল গভীর নিম্নচাপের প্রভাবে সারা দেশে গত 2 দিনে বিশেষ করে চট্টগ্রাম বিভাগে অতি ভারী বর্ষণ হয়েছে। নিম্নচাপটির প্রভাবে আজ সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে, যা থাকবে আগামীকাল পর্যন্ত। তবে ধীরে ধীরে বৃষ্টিপাত কমে যাবে। দেশের প্রতিটি সমুদ্র বন্দরকে 3 নম্বর আর নদী বন্দর 2 নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে, যা আগামীকাল পর্যন্ত বলবৎ থাকবে। দর্শক, রাজধানীতে বৃষ্টিপাত ও আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিনা হীরা। হীরা, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি বৃষ্টিস্নাত আবহাওয়া পরিস্থিতি নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। উপমা, একদিকে দমকা হাওয়া এবং অন্যদিকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি, এবং রাজধানী জুড়ে এই যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এটি কিন্তু সকাল থেকেই চলমান রয়েছে এবং আজকে সারাদিন এই বৃষ্টি চলবে, সেটি আমাদেরকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। এর বাইরে যদি আপনাকে বলি, আগামীকালও এই বৃষ্টিপাতের পরিমাণ থাকবে, তবে কিছুটা কমে আসবে। এবং আপনি জানেন উপমা, গতকালকে প্রচণ্ড পরিমাণে রোদ ছিল এবং রোদ থেকে আজকে এই যে বৃষ্টিপাত, এটির কারণ হচ্ছে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছিল সেটি কিন্তু গভীর নিম্নচাপে রূপ নিয়েছে এবং স্থল নিম্নচাপে রূপ নিয়েছে যেটি বলা যায়। তো এই স্থল নিম্নচাপের ফলে কিন্তু সারা দেশেই বৃষ্টিপাত হচ্ছে এবং এই যে স্থল নিম্নচাপটি সেটি এখন যশোর দিয়ে পশ্চিমবঙ্গ ওই দিকে কিন্তু আসলে অতিক্রম করার দ্বার প্রান্তে রয়েছে, এটি আমাদেরকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। এই যে যশোরের বর্তমানে যে অবস্থা, যশোরে এখন কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং সেটি বঙ্গোপসাগর থেকে উৎপত্তি স্থল হলেও সেটি ধীরে ধীরে যশোরে গিয়েছে এবং যশোর থেকে এখন পশ্চিমবঙ্গের দিকে সেটি যাওয়ার দিকে রয়েছে। এবং এই পশ্চিমবঙ্গের দিকে যাওয়ার ফলে যেটি হবে, আমাদের দেশে যে স্থল এই নিম্নচাপটি রয়েছে সেটি ক্রমশ দুর্বল হয়ে যেতে থাকবে এবং এই দুর্বল হয়ে যাওয়ার ফলে আগামীকালকে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে এবং তারপরও কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাত হবে এবং ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এটি আমাদেরকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। এবং এর বাইরেও আজকে যে বৃষ্টিপাত সারাদিন ধরে হচ্ছে তার ফলে কিন্তু এই যে আমাদের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল সেই তাপমাত্রা কিছুটা কমে এসেছে। যদিও আবহাওয়া অধিদপ্তর বলছে রাতে কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে, তবে সেটি খুবই সামান্য। এবং আগামীকালকের পরে সোমবার নাগাদ থেকে কিন্তু বৃষ্টিপাত থাকবে না, সেটি কিন্তু তারা আশঙ্কা করছেন। এবং
এর পরবর্তীতে আবার আগামী সপ্তাহ থেকে বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে। তো এখন যে স্থল নিম্নচাপটি রয়েছে সেটি যেহেতু দুর্বল হচ্ছে, তাই বৃষ্টিপাতের যে আধিক্য সেটি খুব বেশি হবার কিন্তু আর সম্ভাবনা নেই। এর বাইরে এই বৃষ্টিপাতের ফলে বড় কোনো জলাবদ্ধতার খবরও কিন্তু আমরা পাইনি। কিছু কিছু ক্ষেত্রে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং সেটি খুবই সামান্য, এবং এর ফলে বন্যা পরিস্থিতির আসলে ব্যাপক কোনো পরিবর্তন হবারও কোনো সম্ভাবনা নেই, এটিও আমাদেরকে আবহাওয়া অধিদপ্তর নিশ্চিত করেছে। তো উপমা, আমার কাছে এই বৃষ্টিপাতের খবর এখন পর্যন্ত এতটুকুই আছে। হীরা, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর বৃষ্টিপাত ও আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী আমিনা হীরা। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। এদিকে ভারী বৃষ্টি, পাহাড় ধস ও পানিতে ডুবে কক্সবাজারে শিশুসহ 9 জনের মৃত্যু হয়েছে। এদিকে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় 19 মাঝি উদ্ধার হলেও এখনও নিখোঁজ 4 জেলে। কক্সবাজারে 24 ঘন্টায় 501 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, যা এই মৌসুমে সর্বোচ্চ বৃষ্টি বলে জানায় আবহাওয়া বিভাগ। রেকর্ড বৃষ্টির কারণে প্লাবিত হয়েছে জেলার নিম্নাঞ্চল। হোটেলে বন্দী হয়ে দুর্ভোগে পড়েছেন হাজারো পর্যটক। ভারী বর্ষণে কক্সবাজার শহরের 90% এলাকা পানিতে ডুবে গেছে। শহরের প্রধান সড়ক, সৈকত সড়ক সহ অন্তত 35টি উপসড়ক বৃষ্টির পানিতে ডুবে গেছে। তলিয়ে গেছে হাজারো ঘরবাড়ি। তবে আজ বিভিন্ন এলাকা থেকে পানি কমতে শুরু করেছে। কক্সবাজার থেকে বৃষ্টি ও বন্যার সর্বশেষ খবর জানাচ্ছেন প্রতিনিধি সাইফুল ইসলাম। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে কক্সবাজার সমুদ্র কিছুটা উত্তাল রয়েছে, বৈরী আবহাওয়া রয়েছে, দমকা হাওয়া, বাতাস সহ টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তো গত 24 ঘন্টায় কক্সবাজারে 210 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং সকাল 6টা থেকে দুপুর পর্যন্ত 62 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছেন। কক্সবাজার সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছেন এবং সকল ধরনের নৌযানকে নিরাপদ আশ্রয় থেকে সাবধানে চলাচলের নির্দেশ দিয়েছেন কক্সবাজার আবহাওয়া দপ্তর থেকে। তো আপনি দেখতে পাচ্ছেন কক্সবাজারের সাগর যে উত্তাল ঢেউর দৃশ্য এবং কক্সবাজারের যে সাগরের পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। কক্সবাজারের যে আশপাশের এলাকাগুলি রয়েছে, সমুদ্রপাড়া, নাজিরা ট্র্যাক এবং যে পার্শ্ববর্তী যে উপজেলা রামদ, দক্ষিণ কাছারি, রাজারপুর, চাকমারপুর সহ বিভিন্ন এলাকায় কিন্তু বন্যায় প্লাবিত হয়েছে। যদিও বা গতকাল খুব বেশি বন্যা দেখা দিয়েছিল, আজকে কিছুটা বন্যা উন্নতি হয়েছে। এর মধ্যে কিন্তু কক্সবাজার টেকনাফ মহাসড়কে জলাবদ্ধতা দেখা দিয়েছে এবং কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কও জলাবদ্ধতা দেখা দিয়েছে, যার ফলে কিন্তু যান চলাচলে কিছুটা ব্যাহত হচ্ছেন। তো কক্সবাজারের যে এলাকাগুলিতে, বন্যা প্লাবিত এলাকাগুলিতে শুকনো খাবার এবং যে নিরাপদ খাবার পানির স্বল্পতা দেখা দিয়েছে। তো আমরা এখনো পর্যন্ত কোনো জনপ্রতিনিধি কিংবা জেলা কিংবা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের ত্রাণ সামগ্রী কিংবা সাহায্য এগিয়ে আসতে দেখিনি। তো কক্সবাজারের যে উপকূলবর্তী এলাকা সহ যে পর্যটন নগরীর হোটেল মোটেল কোন এলাকাগুলিতেও কিন্তু জলাবদ্ধতা দেখা যাচ্ছে, অনেকটা পর্যটক চলাফেরায় তারা ব্যাহত হচ্ছেন। তো অন্যদিকে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় পর্যটকরা কিন্তু আনন্দে ঘোরাফেরা করছেন। সেখানে টুরিস্ট পুলিশ এবং জেলা পুলিশের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কাজ করতে আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট আপনাকে জানিয়ে দেওয়া হবে। সাইফুল, আপনাকে ধন্যবাদ। ছাত্র জনতার অভ্যুত্থানে এবং বিগত 15 বছর স্বৈরাচারের বিরুদ্ধে গণ আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির উদ্যোগে আজ শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে স্মরণসভা করবে বিএনপি। বিকেল 4টায় এই সভা শুরু হবে। এছাড়া আগামীকাল আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে সমাবেশ করবে দলটি। নয়াপল্টনে সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশ গত বুধবার নয়াপল্টনে বিএনপি ও অঙ্গ সংগঠনের এক যৌথ সভা শেষে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা জেলা পুলিশ। জ্যোতিকে আশুলিয়া থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার আহমদ মুইদ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিতে আদালতে পাঠানো হবে বলে জানা গেছে। কয়েকদিনের টানা বিক্ষোভের পর আজ সারা দেশের তৈরি পোশাক কারখানাগুলো
খুলেছে। সকালে বৃষ্টি উপেক্ষা করে কারখানায় প্রবেশ করেন গার্মেন্টস শ্রমিকরা। পোশাক কারখানা নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে রয়েছে সেনাবাহিনী, বিজিবি ও শিল্প পুলিশের একাধিক টিম। শিল্প পুলিশ জানায় অল্প সংখ্যক কারখানা ছাড়া প্রায় সব প্রতিষ্ঠান খুলেছে, কোথাও কোনো বিশৃঙ্খলা নেই। তবে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে 13টি ও অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে 36টি কারখানা। অনেক ফ্যাক্টরিতে শ্রমিক এসেছে, অনেক ফ্যাক্টরি খুলে দিয়েছে। এর মধ্যে আগে যেই ফ্যাক্টরি বন্ধ ছিল 133টা এবং 86টা, 86টার মধ্যে এখন 36টা বন্ধ আছে 13-1 ধারায়, আর 133টার মধ্যে 13টা শুধু বন্ধ আছে, আর বাকি সব ফ্যাক্টরি খুলে দিয়েছে এবং কাজ চলছে। দর্শক, এবারে আমাদের কৃষি। নানামুখী সমস্যার জেরে বিপাকে মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার পাট চাষিরা। ঘূর্ণিঝড় সহ বৈরী আবহাওয়ার কারণে পাটের ফলন কমেছে। অন্যদিকে রপ্তানি কম ও দেশে কাঁচা পাটের চাহিদা কম থাকায় কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না কৃষকরা। একই সঙ্গে উৎপাদন খরচ না ওঠায় দিশেহারা পাট চাষিরা। ফলে পাট চাষে আগ্রহ হারাচ্ছে স্থানীয় কৃষক। কালকিনি ও ডাসার উপজেলা প্রতিনিধি মোহাম্মদ জিয়াউদ্দিন লিয়াকতের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। দেশের পাট উৎপাদনকারী জেলাগুলোর মধ্যে মাদারীপুর অন্যতম, কিন্তু পাটের কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় গত কয়েক বছর থেকে মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার পাট চাষিরা লোকসান গুনছেন। এসব কারণে এবছর এলাকার অনেকেই পাট আবাদি করেননি, আর যারা করেছেন তারাও ঘূর্ণিঝড় সহ বৈরী আবহাওয়ার কারণে পাটের ফলন অনেক কমেছে। ফলে কাঙ্ক্ষিত দাম, জাগ দেওয়ার স্থান সংকট ও বাজারে চাহিদা কম থাকায় উৎপাদন খরচ না ওঠায় দিশেহারা পাট চাষিরা। 1 বিঘা জমিনে যে পাট আমরা বুনি, যে খরচা যায় আমাকে পোষায় না। আগে 5 বিঘা জমিনে চাষ করতাম, এখন আমি 1 বিঘাও করি না। এবছর বন্যার কারণে 2-1.5 মণ হইতে পারে। আমাকে সরকারের থেকে কোনো বীজ আমাকে লেগে আসে নাই, আমাকে অনেক টাকা খরচা গেছে। এদিকে পাটজাত দ্রব্যের ব্যবহার কমে যাওয়া এবং পাটকল মালিকদের চাহিদা কম থাকায় এ ব্যবসা করে লোকসান গুনতে হচ্ছে। ফলে পাট চাষির পাশাপাশি আড়তদাররাও এ পেশায় আগ্রহ হারাচ্ছেন। পাট বেচতে পাইছি 11,700 টাকা আমার লাভ হয়েছে এই 6 মাসে। ঝড় বন্যায় পাট মার গেছে। পাটটা যদি একটু বেশি দাম দিত সরকার, তাহলে আমাকে পোষায় দিতে পারে, আমাকে খরচা বেশি হইতে আছে। পাটের দাম কম দেখে চাষিরা চাষ করে না। তবে উপজেলা কৃষি বিভাগ বলছে, পাটের উৎপাদন বাড়াতে কৃষকদের পাটের ন্যায্য মূল্য দিতে হবে, আর পাটের উৎপাদন বৃদ্ধি পেলে পাট রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনেরও সম্ভাবনা রয়েছে। বাজারে যে পাটের যে মূল্য রয়েছে, এই মূল্য থেকে যদি কৃষক আরেকটু ভালো দাম পেত, তবে কৃষক তার ক্ষয়ক্ষতি পুষিয়ে লাভের মুখ দেখত। এবছর কালকিনি ও ডাসার উপজেলার তোষা জাতের 5,644 হেক্টর ও মেস্তা জাতের 1,470 হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। এতে 5,796 বেল পাট উৎপাদন হবে বলে আশা প্রকাশ করছে উপজেলা কৃষি বিভাগ। কৃষকরা বর্তমানে পাটের সঠিক দাম না পাওয়ায় পাট চাষে আগ্রহ হারায় ফেলছে। পাট চাষের আগ্রহী করতে হলে পাটের আরো দাম বৃদ্ধি করতে হবে, তাহলে তারা পাট চাষে আগ্রহী হবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ জাহাঙ্গীর আলম ও বরকত উল্লাহ নামে আরও 2 জন মারা গেছেন। এ নিয়ে ঘটনায় মারা গেলেন 5 জন। সোমবার ভোরের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউ চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, ভোরে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর আলম ও বরকতুল্লাহ মারা যায়। এদের মধ্যে জাহাঙ্গীর আলমের শরীরের 70% ও বরকতুল্লাহর শরীরের 60% দগ্ধ ছিল। এই নিয়ে হাসপাতালে 7 জনের মধ্যে 4 জনের মৃত্যু হয়েছে। সম্প্রতি চিকিৎসার খরচ জোগাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুলিবিদ্ধ দিনাজপুরের আব্দুর রশিদের নবজাতক বিক্রি করে দেওয়ার খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন গণমাধ্যমে। তবে আব্দুর রশিদ জানান, স্বেচ্ছায় আত্মীয়ের বাড়িতে নবজাতককে দিয়ে এসেছিলেন, চিকিৎসার খরচ জোগাতে নয়। প্রশাসন ও শিক্ষার্থীদের উদ্যোগে ওই শিশু কন্যাকে ফিরিয়ে দেয়া হয় বাবা মায়ের কাছে। প্রতিনিধি মুকুল চট্টোপাধ্যায়ের রিপোর্টে জানাচ্ছেন শামস্তাবিজ উচ্ছ্বাস। গত 4 আগস্ট সন্তান সম্ভবা স্ত্রীকে নিয়ে দিনাজপুর 250 শয্যা জেনারেল হাসপাতালে গিয়েছিলেন আব্দুর রশিদ। তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে হাসপাতালের ভেতরে সংঘর্ষ শুরু হলে জরুরি বিভাগের বারান্দায় থাকা আব্দুর রশিদ গুলিবিদ্ধ হন। একই সময় কন্যা সন্তানের জন্ম দেয় তার স্ত্রী।
অভাবের মাঝে দুইজনের চিকিৎসার খরচ জোগাতে 25,000 টাকার বিনিময়ে নিজের 3 দিনের নবজাতক কন্যা সন্তানকে অন্যের হাতে তুলে দেন আব্দুর রশিদ দম্পতি। সেই সন্তানকে দীর্ঘ 1 মাস পর বুকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা এই দম্পতি। ওখানে বাচ্চারা দিলে ওরা সহযোগিতা করবে আর কি, টাকা পয়সা কিছু দিবে চিকিৎসা বাবদে। এটা দূর সম্পর্কে আত্মীয় হয়, ওদেরকে আর কি বাচ্চাটাকে পোষার জন্য আর কি দিয়েছে। তো ওরা আর কি খুশি হয়ে আর কি আমাদেরকে 25,000 টাকা দিছিল। বড় ভাইগুলো কালকে আমাকে 1 মাস পর কালকে আমার বাচ্চা আমাকে আনে দিয়েছে। ভালো লাগতেছে, আমার বাচ্চা যেহেতু আমার কাছে 1 মাস ছিল না, সমস্যার কারণে দিয়ে দিয়েছিলাম। সন্তান বিক্রির বিষয়টি প্রশাসন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের নজরে আসলে তারা উদ্ধারে কাজ শুরু করে। পরে কুড়িগ্রাম থেকে সোমবার উদ্ধার করে পরিবারের কাছে তুলে দেওয়া হয় শিশুটিকে। এ সময় গুলিবিদ্ধ আব্দুর রশিদের পরিবারের সার্বিক দায়িত্ব নেওয়ার আশ্বাস দেয় প্রশাসন। তিনি তার বাচ্চা বিক্রি করে সেই খরচের ব্যয়ভার বহন করেন। জেলা প্রশাসক মহোদয় বিষয়টি জানার পরে সংশ্লিষ্ট সদর উপজেলার ইউনো মহোদয়কে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য বলেন এবং সেই বাচ্চাটাকে উদ্ধার করার জন্য তিনি তাকে নির্দেশনা দেন। আমরা যখন আব্দুর রশিদ ভাইয়ের সঙ্গে ওখান থেকে ফোনে কথা বলি তখন জানিয়েছে না, আমাদের বাচ্চাটা ওখানেই থাকুক। এখানে যেহেতু ওনাদের নানা সংকট আছে এবং ব্যক্তিগতভাবেও কিছু সমস্যা আছে আব্দুর রশিদ ভাইয়ের, সেই জায়গা থেকেই আর কি বিষয়গুলো ওভাবেই মিউচুয়াল হয়েছিল। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।